বাংলাদেশে এখন অনেক কিছু চলে, তার মধ্যে চলে হচ্ছে মেজর ডালিম এবং ইলিয়াস হোসেন। তো তার মধ্যে আমি আপনাদের জন্য নিয়ে আসছি যে শেখ কামাল নাকি মেজর ডালিমের বউকে তুলে নিয়ে গিয়েছিল। এই কথার সুস্পষ্ট জবাব মেজর ডালিম তার নিজের বইতেই দিয়েছে। যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। মেজর ডালিম সাহেব যেভাবে তার বইতে উল্লেখ করেছেন, আমি ঠিক হুবহু ওইভাবেই তার গল্পটা তুলে ধরছি। 1974 সালের মাঝামাঝি ঘটে এক বর্বর রচিত অকল্পনীয় ঘটনা। আমার খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হলো কর্নেল রেজার সাথে। বিয়ের 2 দিন আগে ঢাকায় এলাম কুমিল্লা থেকে। ঢাকার লেডিস ক্লাবে বিয়ের বন্দোবস্ত করা হয়েছে। পুরো অনুষ্ঠানটাই তদারকি করতে হচ্ছে নিম্মি এবং আমাকেই। আমার শ্যালক বাপ্পি ছুটি থেকে এসেছে কানাডা থেকে। বিয়েতে সেও উপস্থিত। রেড ক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার পরিবারও উপস্থিত রয়েছে। বাইরের হলে পুরুষদের বসার জায়গায় বাপ্পি বসেছিল। তার ঠিক পিছনের সারিতে বসেছিল গাজীর ছেলেরা। বয়সে ওরা সবাই কম বয়সী ছেলে মেয়ে ছোকরা। হঠাৎ করে গাজীর ছেলেরা পেছন থেকে বাপ্পির মাথার চুল টানে। বাপ্পি পেছনে তাকালে ওরা নির্বাক বসে থাকে। এভাবে 2-3 বার চুলে টান পড়ার পর বাপ্পি রাগান্বিত হয়ে ওদের জিজ্ঞাসা করে, চুল টানছে কে? আমরা পরখ করে দেখছিলাম আপনার চুল আসল নাকি পরচুলা। জবাব দিল একজন। কুচকে ছেলেদের রসিকতায় বাপ্পি যুক্তিসঙ্গত কারণেই ভীষণ ক্ষেপে যায়। বাপ্পিকে যে ছেলেটি চুল টান দিয়েছিল তাকে ধরে ঘর থেকে বের করে দেয়। এই ঘটনার কিছুই আমি তখন জানতাম না। বিয়ের আনুষ্ঠানিকতায় প্রায় সবকিছুই সুস্পষ্টভাবে হয়ে যায়। হঠাৎ 2টি মাইক্রোবাস এবং একটা কার এসে ঢুকলো লেডিস ক্লাবে। গাড়ি থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা, আর মাইক্রোবাস থেকে নামলেন 10-12 জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি। গাড়ি থেকে প্রায় চিৎকার করতে করতে বেরোলো গাজী গোলাম মোস্তফা। কোথায় মেজর ডালিম? বেশি বার বেড়েছে, তাকে আজ আমি শায়েস্তা করব। কোথায় সে? ঘটনা দেখে আমি তো হতবাক। আমি অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি, এই সমস্তর মানে কি? তিনি ভীষণভাবে ক্ষিপ্ত। এক নাগারে শুধু বলেই চলছে, গাজীরে চেনে না, আজ আমি তোরে মজা দেখামো, তুই নিজেরে কি মনে করস? তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমাকে টানা হেঁচড়া করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে বাইরে হইচই শুনে নিম্মি এবং খালাম্মা বেরিয়ে এসেছে। আমাকে জোর করে ঠেলে উঠানো হলো মাইক্রোবাসে। আমাকে গাড়িতে তুলতেই খালাম্মা এবং নিম্মি দুজনেই গাজীকে বললেন, ওদের সাথে আমাদেরকেও নিতে হবে, ওদের একা নিয়ে যেতে দেব না আমরা। ঠিক আছে, তবে তাই হবে। গাড়ি চলছে সেকেন্ড ক্যাপিটালের দিকে। আমি তাকে বললাম, গাজী সাহেব, আপনি আমাদের নিয়ে যাই চিন্তা করেন না কেন, লেডিস ক্লাব থেকে আমাদের উঠিয়ে আনতে কিন্তু সবাই আপনাকে দেখেছে, তাই কোনো উল্টাপাল্টা কোনো কিছু করে হজম করা কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না। আমার কথা শুনে তিনি কি যেন ভেবে আবার গাড়িতে ওঠেন। কাফেলা আবার চলা শুরু করলো, তবে এবার রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে নয়। গাড়ি ঘুরিয়ে তিনি চললেন 32 নম্বর ধানমন্ডি প্রধানমন্ত্রীর বাসার দিকে। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। কলাবাগান দিয়ে 32 নম্বর রোডে ঢুকে আমাদের মাইক্রোবাসটা শেখ সাহেবের বাসার গেট থেকে একটু দূরে একটা গাছের ছায়ার নিচে থামে। জনাব গাজী তার গাড়ি থেকে সোজা গেট দিয়ে ঢুকে গেলেন 32 নম্বর ভিতরে। সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট তখন শেখ সাহেবের বাড়ি পাহারা দিচ্ছে। একবার ভাবলাম ওদের ডাকি, আবার ভাবলাম এর ফলে যদি গোলাগুলি শুরু হয়ে যায় তবে ক্রস ফায়ারের বিপদের ঝুঁকি বেশি। এই সমস্ত চিন্তা করছিলাম, হঠাৎ দেখি লিটুর ঢাকা ক 315 সাদা টয়োটা কারটি পাশ দিয়ে হুশ করে এগিয়ে গিয়ে শেখ সাহেবের বাসার গেটে গিয়ে থামলো। লিটুই চালাচ্ছিল গাড়ি। গাড়ি থেকে নামলো এসপি মাহবুব। নেমেই প্রায় দৌড়ে ভিতরে চলে গেল সে। লিটু একটু এগিয়ে গিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে অপেক্ষায় রইল, সম্ভবত মাহবুবের ফিরে আসার প্রতীক্ষায়। লিটু এবং মাহবুবকে দেখে আমরা সবাই আশ্বস্ত হলাম। নির্ঘাত বিপদের হাত থেকে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে দিলেন। লিটু যখন মাহবুবের বাসায় গিয়ে পৌঁছে, মাহবুব তখন মানিকগঞ্জ থেকে সবেমাত্র ফিরে বিয়েতে আসার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ লিটুকে উপরে আসতে দেখে তার দিকে চাইতেই লিটু বলে উঠল, মাহবুব ভাই, সর্বনাশ হয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে গাজী বিনা কারণে ডালিম নিম্মিকে জবরদস্তি গান পয়েন্টে উঠিয়ে নিয়ে গিয়েছে। এই কথা শুনে মাহবুব অবাক হয়ে যায়। প্রধানমন্ত্রীকে খবরটা সবচেয়ে আগে দেওয়া দরকার, কোনো অঘটন ঘটে যাওয়ার আগে। গাজীর কোনো বিশ্বাস নাই, ওর দ্বারা সবই সম্ভব।
মাহবুব টেলিফোনের দিকে এগিয়ে যায়। হঠাৎ টেলিফোনটাই বেজে উঠল। মাহবুব ফোন রিসিভ করে। প্রধানমন্ত্রী অপর প্রান্তে। মাহবুব, তুই জলদি চলে আয় আমার বাসায়। গাজী এক মেজর ও তার সাঙ্গপাঙ্গকে ধরে আনছে এই বিয়ের অনুষ্ঠান থেকে। ওই মেজর গাজীর বউয়ের থেকে ইয়ানকি মারার চেষ্টা করছিল। উপযুক্ত শিক্ষা দিতে হবে। বেশি বার বাড়ছে সেনাবাহিনীর অফিসারগুলো। সব শুনে মাহবুব জানতে চাইলেন, স্যার গাজী সাহেবকে জিজ্ঞাসা করুন মেজর ও তার সাঙ্গপাঙ্গদের কোথায় রেখেছেন তিনি। ওদের সাথে কইরা লয়া আইছে গাজী। গেটের বাইরে গাড়িতে রাখা হয়েছে বদমাইশগুলারে, জানালেন প্রধানমন্ত্রী। স্যার গাজী সাহেব ডালিম আর নিম্মিকে তুলে এনেছে লেডিস ক্লাব থেকে। ওখানে ডালিমের খালাতো বোনের বিয়ে হচ্ছিল। অস্কি তুই? প্রধানমন্ত্রী অবাক হলেন। আমি সত্যি বলছি স্যার, আপনি ওদের খবর নেন, আমি এক্ষুনি আসছি। এই কথোপকথনের পরই মাহবুব লিটুকে সঙ্গে করে চলে আসেন ৩২ নম্বর ধানমন্ডিতে। মাহবুবের ভিতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই রেহানা, শেখ কামাল ছুটে বাহিরে এসে আমাদের ভিতরে নিয়ে যায়। হারামজাদা, এইরা কি করছস তুই? গাজীকে উদ্দেশ্য করে গর্জে উঠলেন শেখ মুজিব। ডালিম আর নিম্মির কাছে মাপ চা। আর আমারে উদ্দেশ্য করে শেখ মুজিব বলেন, তুই গাজীরে মাফ কইরা দে। আর গাজী, তুই নিজে উপস্থিত থাকবি কন্যা সম্প্রদায়ের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। চেয়ার ছেড়ে উঠে এসে নিম্মি এবং আমাকে জড়িয়ে ধরল তিনি। খালাম্মা ঠিকমতো হাঁটতে পারছিল না। কামাল ও রেহানা ওরা সবাই ধরাধরি করে ওদের উপরে নিয়ে গেল। শেখ সাহেবের কামরায় তখন আমি, নিম্মি আর গাজী ছাড়া অন্য কেউ ছিল না। নিম্মি দুঃখে গ্লানিতে কান্নায় ভেঙে পড়ল। শেখ সাহেব ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চেষ্টা করছিল। অদূরে গাজী ভেজা বেড়ালের মতো কুঁকড়ে দাঁড়িয়ে কাঁপছিল। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছিলাম, ঠিক এই সময় শেখ সাহেব বলল, আমার গাড়ি তোদের পৌঁছে দেবে। তা আর প্রয়োজন হবে না চাচা, বাইরে লিটু স্বপনরা রয়েছে, তাদের সাথেই চলে যেতে পারবো। সো গাইস, বুঝতেই পারছো যে শেখ কামাল আসলে মেজর ডালিমের বউকে তুলে নিয়ে যায় নাই। এই কথাটা আসলে আমাদের সমাজে যে রটনা রটছে, অনেকে বলে যতটা রটে ততটা ঘটে, আসলে ওই ধরনের কোনো কিছুই ঘটে নাই। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।